Swayam Prabha. Digital India. Educated India. নমস্কার, আমি ডক্টর মধুমিতা আচার্য, সহকারী অধ্যাপিকা আইন বিভাগ তেজপুর বিশ্ববিদ্যালয় থেকে। আর আমি এই লেকচার সিরিজে ভারতীয় চুক্তি আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। আমরা আগে 3টি লেকচার অলরেডি ডিসকাস করে নিয়েছি, আর এইটা হলো আমাদের চতুর্থ লেকচার, যেটা বিধিগত বিবেচনা আর চুক্তি করার ক্ষমতা নিয়ে পুরোটা লেকচার বেসড। এখানে বিবেচনা বা কনসিডারেশন আর ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট, এই দুটো অ্যাজ উই হ্যাভ অলরেডি ডিসকাস এসেনশিয়াল এলিমেন্টস অফ কন্ট্রাক্টের মধ্যেই আসে। তো এখন আমরা বোঝার চেষ্টা করব যে এই দুটি বস্তুর কিভাবে চুক্তির মধ্যে গুরুত্বপূর্ণ রোল প্লে করতে হয়, বা যে কোনো চুক্তি এই দুটো জিনিস না থাকে কিভাবে বাতিল হয়ে যায়, এইটা আমরা দেখব। কনসিডারেশন বা লফুল কনসিডারেশন বলতে আমরা কি বুঝি? কনসিডারেশন বেসিক্যালি হলো this is something which is of value which is exchanged between two parties, বা আমরা বলতে পারি যে চুক্তি আইন বিবেচনা করার জন্য মূল্যবান কিছু দুটি পক্ষর মধ্যে আদান প্রদান হয়, আর সেটাকেই আমরা লফুল কনসিডারেশন বা বিবেচনা বলে জেনে থাকি। এখন বিবেচনার ডেফিনেশনের মধ্যে যদি আসি, বিবেচনার ডেফিনেশন বা বিবেচনাকে বোঝানো হয়েছে সেকশন 2D অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872-তে, যেখানে বলা হয়েছে কনসিডারেশন ইজ ডিফাইন্ড অ্যাজ ওয়েন এট দ্য ডিজায়ার অফ দ্য প্রমিসার, প্রতিশ্রুতিদাতার ইচ্ছেতে, অর প্রমিসি, যাকে প্রমিসটি করা হচ্ছে, অর এনি আদার পারসন, তৃতীয় কোনো ব্যক্তিকে, হ্যাজ ডান অর অ্যাবস্টেইন ফ্রম ডুইং অর ডাজ অর অ্যাবস্টেইনস ফ্রম ডুইং, অলরেডি কিছু করা হয়ে গেছে বা করা হবে, দুটো জিনিসই এটার মধ্যে ইনক্লুডেড, or promises to do or abstain from doing something such an act or abstinence, কোনো সময় কিছু না করাও বিবেচনাতে ধরা হয়। তো এই প্রমিস যেটা করা হয় একজন আরেকজনকে, সেটাকে আমরা কনসিডারেশন বলতে পারি। মানে সহজতে যদি বুঝতে চাই, কনসিডারেশন হলো কি সেই জিনিসটি যেটার ভিত্তিতে চুক্তিটা গঠন করা হয়। একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। ফর এক্সাম্পল, এ আর বির মধ্যে একটা চুক্তি গঠন হলো। চুক্তিটা হলো যে এ তার বাড়ি বিকে বিক্রি করবে, আর তার জন্য বি তাকে 50 লক্ষ টাকা উঠিয়ে দিবে। হাতে তুলে দেওয়ার 50 লক্ষ টাকা এখানের মধ্যে বিবেচনার কাজ করছে। তো আমরা দুটো জিনিস বুঝতে পারি, এখানে এর জন্য বিবেচনাটা কি, যে তার বাড়িটাও তুলে দিবে, আর বি এর জন্য বিবেচনা হলো যে সে 50 লক্ষ টাকা দিবে। সো এটা সহজভাবে বিবেচনা বলে আমরা বুঝতে পারি। বিবেচনার জন্য কিছু লিগ্যাল রুলস বা কিছু রেগুলেশনস কনস্টিটিউটেড অলরেডি করা আছে। বিবেচনার আইনি বিধির কি কি রুল আছে আমরা দেখে নিই। প্রথমত, এটি অবশ্য প্রতিশ্রুতির ইচ্ছে চালাতে হবে। ইট মাস্ট মুভ অ্যাট দ্য ডিজায়ার অফ দ্য প্রমিসার, মানে প্রমিসারের ইচ্ছে মতে বিবেচনাটাকে চালাতে হবে। দ্বিতীয়ত, এটা প্রতিশ্রুতির দ্বারা সরানো হতে পারে, মানে এটা প্রমিসের মাধ্যমে আবার মুভও করা যাবে বিবেচনা বা কনসিডারেশনকে। তৃতীয়ত, এটি অতীত, বর্তমান বা ভবিষ্যতের হতে পারে, মানে কনসিডারেশন কোনো সময় পাস্ট, কোনো সময় প্রেজেন্ট, আর কোনো সময় ফিউচার কনসিডারেশনও হয়। আমরা এক্সাম্পল দিয়ে পরবর্তী স্লাইডসগুলিতে এই জিনিসটা বুঝতে পারবো। নেক্সট, চতুর্থ রুলস অফ কনসিডারেশন হলো যে ইট নিড নট বি এডুকেট, বা এটা যথেষ্ট হওয়া সবসময় নেসেসারি নয়। এমন হতেই পারে যে কনসিডারেশনটা এডুকেট অ্যামাউন্ট না, কিন্তু যে প্রতিশ্রুতিদাতা দিচ্ছে তার জন্য সেটা ঠিক আছে। সো এর জন্য আমরা বুঝতে পারি যে এখানে কোনো সেট মানে কনসিডারেশন নেই, তাই ইট মে নট বি এডুকেট, বা এটা যথেষ্ট নাও হতে পারে। পঞ্চম রুলস হলো গিয়ে ইট মাস্ট বি রিয়েল। সবসময় দেখতে হবে যে কনসিডারেশন বা আমরা যে বিবেচনার কথা বলছি সেটা রিয়েলিস্টিক হতে হবে। এখন আনরিয়েলিস্টিক বিবেচনা যদি করা হয়, ফর এক্সাম্পল কেউ যদি বলে যে আমি তোমার জন্য 4 তারা নিয়ে আসবো, সেটা কিন্তু একটা আনরিয়েলিস্টিক বা ইমপ্র্যাকটিক্যাল কথা। সো বিবেচনার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ কথা যে ইট মাস্ট বি রিয়েল।
And last but not the least, it must not be illegal, immoral or opposed to public policy. বিবেচনা সব সময় আমাদের দেখতে হবে যে এটা ইলিগাল বা কোনো আইনের এগেনস্ট হওয়া উচিত না, অনৈতিক হওয়া উচিত না, আর প্লাস সেট যেগুলি পাবলিক পলিসি আছে তার যাতে অপোজ না করে। তো এই ছোটি রুলস আমরা পরবর্তী স্লাইডসে ইন ডিটেলস ডিসকাস করব। প্রথম রুল বিবেচনার জন্য যে ইট মাস্ট মুভ অ্যাট দ্য ডিজায়ার অফ দ্য প্রমিসার, এটা অবশ্যই প্রতিশ্রুতি দ্বারা ইচ্ছেতে চালাতে হবে। এখন আমরা বলতেই পারি যে কনসিডারেশন তখনই ভ্যালিড হবে যখন প্রমিসার এটার জন্য কোনো রিকোয়েস্ট বা কোনো ডিজায়ার এক্সপ্রেস করে। এখন যে অফার বা প্রপোজাল বা প্রস্তাবটা দিচ্ছে সে যদি না চায় তখন কিন্তু কোনো মতেই কোনো চুক্তি গঠন করা সম্ভব নয়। তার জন্য আমরা বলতে পারি যে কনসিডারেশনটা বা বিবেচনাটা প্রমিসারের ডিজায়ার মতো হওয়া উচিত। এখানে একটা উদাহরণ ডিসকাস করি যদি আমরা। এক্সাম্পল, ইফ এ হেল্পস ওয়াই টু ফাইন্ড হিজ মিসিং ওয়ালেট দেন আস্ক ফর এ রিওয়ার্ড, ওয়াই ইজ নট বাউন্ড টু পে এক্স। এখন এমন যদি হয়ে যায় যে একজন ব্যক্তির পার্স হারিয়ে যায় আর সে আরেকজন ব্যক্তিকে বললো যে আমার পার্সটা খুঁজে দেন না প্লিজ যদি পান। খুঁজে দেওয়ার পরে যে দ্বিতীয় ব্যক্তি সে যদি কোনো রিওয়ার্ড ক্লেম করে তো কনসিডারেশন মতে কিন্তু সে রিওয়ার্ডটা খুঁজতে পারে না, যেহেতু যার পার্স হারিয়েছিল এটা নিজের ইচ্ছাতে সে কথাটা বলেনি। এই কনটেক্সটে আমরা একটি কেস ডিসকাস করি যদি, তো আমাদের ক্লিয়ারিটিটা আরও বাড়বে। কেসটির নাম হলো দুর্গা প্রসাদ ভার্সেস বলদেব 1881। এই কেসটির ফ্যাক্ট এমন যে অ্যারাউন্ড ইন দ্য মিডল 19th সেঞ্চুরি দুর্গা প্রসাদ দুটি গ্রেন ফ্যাক্টরি ইটিওয়া সিটিতে এস্টাবলিশ করেন। উনি তখন খুব ব্যস্ত থাকেন, তার জন্য উনি একজন ব্যক্তি যার নাম বলদেব তাকে 6 আনা কমিশনের মধ্যে সামলানোর জন্য দায়িত্বটা দেন। কিন্তু এদের মধ্যে কোনো লিখিত চুক্তি হয় না আর সেটা মৌখিকভাবেই ওরা চালাতে থাকে। কিছু সময় যাওয়ার পর দেখা যায় যে দুর্গাপ্রসাদ পয়সা দিতে একটু হেজিটেশন ফিল করছেন বা পয়সা দিচ্ছেন না। সো সেই জিনিসটা দেখার পর বলদেব ভাবলো যে যদি চুক্তিটাকে রেজিস্টার্ড করা যায় মিউনিসিপ্যাল কর্পোরেশনে তখন গেলে সে মানে তার যে পরিপ্রাপ্ত যে অ্যামাউন্টটা পাওয়া উচিত সেটা লিগালি ক্লেম করতে পারবে। বাট বলদেব রেজিস্ট্যান্স দেখায় ফর্মালাইজেশনের জন্য আর দুজনের মধ্যে সেই চুক্তিটা রেজিস্ট্রেশন হয় না। এই কেসটিতে আমরা বেসিক্যালি সেকশন 2D-টাকে ইন্টারপ্রেট করি আর এখানে বুঝতে পারি যে কনসিডারেশন যে করেছিল এখানে কিন্তু দুর্গাপ্রসাদ যে দুটো গ্রেন ফ্যাক্টরি করেছেন উনার কোনো এস্টাবলিশ বা লিগাল কনসিডারেশন স্থাপিত হচ্ছে না বলদেবের সাথে। তার জন্য আমরা বলতে পারি যেহেতু বলদেবের সাথে কোনো কনসিডারেশন নেই তার জন্য ওর ক্লেমটাও সেইভাবে লিগালি এস্টাবলিশ করা যাবে না। তো আমরা এই স্লাইডে দেখতে পারি যে বেসিক্যালি কোর্টের ভার্ডিক্টটা এই দুর্গাপ্রসাদ ভার্সেস বলদেবের কেসে কী ছিল। কোর্ট কনক্লুডেড দ্যাট কনসিডারেশন উইল অ্যাপ্লাই অনলি টু দ্য পার্টি হু হ্যাড গিভেন দ্য প্রমিস অফ দ্য কন্ট্রাক্ট, যে প্রতিশ্রুতিটা দিয়েছিল তার জন্যই সেটা অ্যাপ্লিকেবল হবে। The services which were rendered by Durga Prasad would not count as consideration under Baldev's promise as Baldev was not directly contracted for that work. যেহেতু বলদেবকে কমিশন বেসিসে রাখা হয়েছিল আর সেটা সেই চুক্তিটাকে কোনো রেজিস্ট্রেশনের রূপ দেওয়া হয়নি, তার জন্য এখানে বলদেবের ক্লেমটা খুবই নিম্নমাত্র বা কনসিডারেশনের ডেফিনেশনে সেটা ফিট হচ্ছে না। So court basically এই কেসে হেল্ড করে যে consideration is accepted only when it is provided directly for the benefit of the party under the promise, যে চুক্তিতে বা যে প্রস্তাবের মধ্যে ডিরেক্টলি রিলেটেড আছে তার জন্যই কনসিডারেশন কাজ করবে। সো দুর্গাপ্রসাদ এই ক্ষেত্রে ফেল করে যায় কোনো পয়সা আদায় করার জন্য। নেক্সট, ইট ক্যান বি মুভড বাই দ্য প্রমিস, এটা প্রস্তুতি দ্বারা সরানো হতে পারে। এখন আমরা একটা জিনিস তো বুঝতেই পারছি যে ইট ইজ নট নেসেসারি ফর দ্য প্রমিসার টু গিভ কনসিডারেশন। সবসময় প্রমিসার বা যে প্রতিশ্রুতি দিচ্ছে তার জন্য কনসিডারেশন বা বিবেচনা দেওয়াটা জরুরি নয়। একটা এক্সাম্পল যদি আমরা বুঝতে চাই, ফর এক্সাম্পল এখানে যদি একটা উদাহরণ নিই আমরা যে এ তার ঘর রেন্ট দেয় বিকে আর বিকে ডিরেকশন দেয় যে তুমি রেন্টের যে পয়সাটা হবে সেই রেন্টটা তুমি হাতে তুলে দিবে সি এর। এখানে সি কিন্তু ডাইরেক্ট কোনো কনসিডারেশনের ডেফিনেশনের মধ্যে ডাইরেক্ট প্রতিশ্রুতিতে ঢুকছে না, কিন্তু যেহেতু এ বিকে বলে দিচ্ছে তার জন্য বি কিন্তু এখন লায়েবল টু পে দ্য রেন্ট টু দ্য নেক্সট পারসন। এটাতে আমরা বুঝতে পারি যে অনেক সময় যে প্রতিশ্রুতি দিচ্ছে তার ইচ্ছেতে বিবেচনাটা তাও মুভ করতে পারে।
এই জিনিসটি বোঝার জন্য আমরা একটা কেস ডিসকাস করি, তাতে আমাদের আরও ক্লিয়ারিটি হবে কি করে বিবেচনাটা মুভ করতে পারে। এই কেসটির নাম হলো চিনাইয়া ভার্সেস রামাইয়া। এই কেসটি অনেক পুরনো কেস, 1882 কেস। এই কেসটির মধ্যে কি হয় যে একজন বয়স্ক ভদ্রমহিলা ওনার সব প্রপার্টি রামাইয়াকে গিফট করে দেন। রামাইয়া হলো ওনার মেয়ে, কিন্তু একটা কন্ডিশন উনি সঙ্গে লাগিয়ে দেন যে উনি বলেন যে কিছুটা অ্যামাউন্ট অফ মানি অ্যানুয়ালি রামাইয়াকে ওর মাসিকে দিতে হবে, যার নাম চিনাইয়া। চিনাইয়াকে এই পয়সা দেওয়ার বিষয়টা রামাইয়া কিন্তু ইনিশিয়ালি এগ্রি করে যায়। অ্যাকর্ডিংলি এই বিষয়টা এতটুকু দাঁড়ায় যে সে অ্যামাউন্টটা দেবে, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে রামাইয়া সে পয়সাটা চিনাইয়াকে দিচ্ছে না। এর জন্য চিনাইয়া যে মাসি উনি একটি মামলা দায়ের করেন মেয়ের এগেনস্টে। কোর্ট এখানের মধ্যে কী হেল্প করেছে দেখেন, কোর্ট রুল দ্যাট অলদো দেয়ার ওয়াজ নো ডিরেক্ট contract between Chinaiya and Ramaiya, the daughter had agreed to pay the aunt as per her mother wishes. যে প্রথম যখন এই পুরো প্রস্তাবটা দেওয়া হয়েছিল তখন যখন মেয়েকে বলা হয়েছিল মেয়ে এগ্রি করে যায়, আর এদের দুজনের মধ্যে কিন্তু সেই বিবেচনাটাই ছিল যে এই একটা অ্যামাউন্ট এর মাসিকে দেবে। তার জন্য কোর্ট রুল করে যে যদি কনসিডারেশন থার্ড পার্টিকে দেওয়ার জন্য বলা হয় তখন যে ফার্স্ট পার্টি থাকবে সে কিন্তু দিতে বাধ্য। So in this case, Ramaiya was obliged to pay Chinaiya the amount of consideration because already সে প্রতিশ্রুতি দিয়েছিল তার মাকে যে সে একটা অ্যামাউন্ট তার মাসিকে দেবে। এই কেসটি খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কেস, যেহেতু আমরা বুঝতে পারি যে থার্ড পার্টির কিভাবে অধিকার হয়ে যায় অনেক সময় চুক্তিতে ডিরেক্টলি না থাকা সত্ত্বেও, অনেক সময় অ্যাট দ্য ডিরেকশন অফ দ্য প্রমিসার থার্ড পার্টি কীভাবে ওদের রাইটস পেতে এন্টাইটেল হয়ে যায়। বিবেচনা আমি আগেই বললাম প্রথমেতেই শুরুতে যে বিবেচনা পাস্ট, প্রেজেন্ট বা ফিউচার তিনটাভাবেই হতে পারে। মানে অনেক সময় বিবেচনা দেখা যায় যে কোনো একটা কাজ যেটা আগে হয়ে গেছে তার জন্য দেওয়া হয়েছিল, অনেক সময় হতে পারে যে বর্তমানের কোনো একটা কাজের জন্য বিবেচনা দেওয়া হয়েছে, আর তৃতীয়ত অনেক সময় দেখা যায় যে ফিউচারে কোনো একটা ইভেন্ট হবে ওইটার জন্য বিবেচনা দেওয়া যেতে পারে। এখন আমরা ডিসকাস করে নিই এই পাস্ট কনসিডারেশন, প্রেজেন্ট কনসিডারেশন আর ফিউচার কনসিডারেশন বলতে আমরা কি বুঝি। পাস্ট কনসিডারেশন যেহেতু নামটাই অতীত বিবেচনা, এখানে আমরা বুঝতে পারছি যে কোনো একটি প্রতিশ্রুতি যেটা আগে দেওয়া হয়েছিল আর যেটার জন্য বিবেচনা প্রমিস করা হয়েছিল। এটা একটা খুব সহজ একটা এক্সাম্পল নিয়ে নিই। যেমন এখানে যে একটা উদাহরণ দিয়ে দিই আমরা যে এ তার গাড়ি নিয়ে বের হলো, বের হওয়ার পর ওর গাড়িতে পেট্রোল শেষ হয়ে যায়, তো পেট্রোল পাম্পে ঢুকে কিন্তু পাম্পে ঢুকে দেখে তার কাছে কোনো টাকা নেই আর ওর কোনো অনলাইন ট্রানজ্যাকশনও কাজ করছে না। তখন সে পেট্রোল পাম্পের যে মালিক বা যে ওখানে দিচ্ছে তার সাথে ওর পরিচয় থাকে অলরেডি, তার জন্য বলে তুমি আমাকে পেট্রোলটা এখন দিয়ে দাও, আমি তোমাকে পরবর্তীকালে পয়সাটা দিয়ে দিচ্ছি। এখানে দেখেন পেট্রোল যেহেতু দিয়ে দিয়েছে, যখনই সে পেট্রোল দিয়ে দিবে এখানে কিন্তু পাস্ট কনসিডারেশনের বিষয়টা হয়ে গেল। কেমন করে? এই পেট্রোলটা আগে দেওয়া হয়েছে অতীতে আর পয়সাটা পরে দিকে দেওয়া হবে, মানে যে কোনো একটি কাজ যেটা আগে হয়ে গেছিলো পাস্ট কনসিডারেশন ওইটাকে ফুলফিল করা হবে ফিউচারে। নেক্সট প্রেজেন্ট কনসিডারেশন বা যেটাকে আমরা বর্তমান বিবেচনাও বলে থাকি। বর্তমান বিবেচনা বলতে এটা সবচেয়ে সহজ এই তিনটি বিবেচনার মধ্যে। মানে এখানে কি হচ্ছে, আপনি বাজারে যাচ্ছেন, কোনো একটা জিনিস কিনছেন আর জিনিসটা কেনার পর আপনি সঙ্গে সঙ্গে ওটার একটা পয়সা দিয়ে দিচ্ছেন। এইখানে আপনি যে জিনিসটা কিনলেন, যেমন আপনি গিয়ে সবজি কিনলেন, তো সবজি বিক্রেতা আপনাকে সবজি দিল, মানে আপনি ওই সবজির জন্য ওকে টাকা হাতে তুলে দিয়ে দিলেন। তো দুটোর মধ্যে কি হচ্ছে যে সবজিটা হলো গিয়ে আপনার জন্য বিবেচনার কাজ করলো আর টাকাটা যে সবজিটা বিক্রি করছে তার জন্য কাজ করলো। মানে এটা পারফেক্ট এক্সাম্পল টু আন্ডারস্ট্যান্ড বর্তমানে বিবেচনা কি করে কাজ করে। বেসিক্যালি এখানের মধ্যে কন্ট্রাক্টটা তখনই কনস্টিটিউট হয় বা প্রতিশ্রুতি বা প্রমিসটা তখনই দেওয়া হয় আর অ্যাকর্ডিংলি ফুলফিলও হয়ে যায়। তারপর আমরা ফিউচার কনসিডারেশন বা ভবিষ্যতের কনসিডারেশন বা বিবেচনা কি করে কাজ করে এটা দেখে নিই। ফিউচার কনসিডারেশন বোঝা যায় যে এমন একটি প্রতিশ্রুতি যেখানের মধ্যে বিবেচনাটা ফিউচারে কোনো একটা ঘটনার জন্য দেওয়া হবে। যেমন বলতে গেলে এই যে আপনি যদি কোনো দিন কোনো দোকান থেকে কোনো একটা জিনিস বাকি বা পরে দেব বলে নিয়ে আসেন, এখানে কিন্তু এই ফিউচার কনসিডারেশন ভিত্তিতে পুরো চুক্তিটা হচ্ছে। তার জন্য আমরা বলতে পারি যে দিস ইজ এ গুড এক্সাম্পল অফ ফিউচার কনসিডারেশন। এমনটা হতেই পারে যে কোনো ব্যক্তি তার কাছে তখন কোনো পয়সা ছিল না কিন্তু ভবিষ্যতে পয়সা আসবে,
তো অনেক সময় এই রকমের যেগুলি ফিউচারের ট্রানজ্যাকশনের উপরে ডিপেন্ডেন্ট থাকে ওইগুলিকে আমরা ভবিষ্যতের বিবেচনা বলে বুঝতে পারি। নেক্সট, ইট নিড নট বি অ্যাডিকুয়েট। একটি জরুরি রুল যেটা বিবেচনার সাথে থাকছে সেটা হলো গিয়ে সবসময় সেটা অ্যাডুকেট হওয়া বা পর্যাপ্ত হওয়া পসিবল নয়। আমি এটা বলতে কি বোঝাচ্ছি আপনাকে, দেখেন একটা এক্সাম্পল যদি আমরা নিয়ে নিই, যে আজকে একটি ব্যক্তি তার অনেক মূল্যবান জিনিস অনেক কম মূল্য দিয়ে যদি বেচতে রাজি হয়ে যায়। ফর এক্সাম্পল, ইফ এ এগ্রিজ টু বি দ্যাট আই উইল সেল মাই বিগ হাউস, যেটার মার্কেট ভ্যালু হতে পারে 5 কোটি টাকা, কিন্তু সে 50 লক্ষ টাকা দিয়ে যেটা বেচে দিতে চাইছে। এইখানে কোনো লিগাল রুলে কিন্তু লেখা নেই যে তার 5 কোটি টাকা দিয়েই বেচতে হবে। সো অনেক সময় যে দিচ্ছে তার উপরে এটা ডিপেন্ড করছে। সো ইট নিড নট বি অ্যাডিকুয়েট বলতে আমরা এটা বুঝি। নেক্সট রুল পার্টেনিং টু কনসিডারেশন হলো ইট মাস্ট বি রিয়েল। আমি আগেই বললাম বিবেচনা সবসময় রিয়েলিস্টিক হওয়া উচিত। যদি কেউ যদি বলে যে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমার মৃত স্ত্রীকে আবার জীবিত করে দেবো, ওইটার জন্য তুমি আমাকে 10 লক্ষ টাকা দাও, এই রকম বিবেচনা কিন্তু রিয়েলিস্টিক না। ঠিক আছে, তো এইটার ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে কোনো রিয়েলিস্টিক বিবেচনা যদি না হয় তাইলে কিন্তু সেটা বিবেচনাতে মানা হবে না। নেক্সট, ইট মাস্ট নট বি ইলিগাল, ইমোরাল অর কন্ট্রারি টু পাবলিক পলিসি। মানে বেআইনি, অনৈতিক বা লোকনীতির বিরোধে হওয়া উচিত না। একটা জিনিস তো অবশ্যই আমরা বুঝতে পারছি যে বিবেচনা বা কনসিডারেশন সবসময়ই লফুল হওয়া উচিত। লফুল কনসিডারেশনের জন্য যদি কোনো বেআইনি বা ইলিগেল যদি কোনো কাজের মধ্যে কেউ যদি পয়সা অফার করে তখন সেই বিবেচনাকে কিন্তু লিগালি অ্যাকসেপ্ট করা যাবে না। উদাহরণ, দুটি ব্যক্তির মধ্যে যদি একটা প্রতিশ্রুতি হয় যে আমি তোমাকে গান সাপ্লাই করব আর ওইটার বিনিময়ে তুমি আমাকে টাকা দেবে, এইখানে কিন্তু এই যে গান সাপ্লাই করার ব্যাপারটা এই বিবেচনাটা কিন্তু লফুল না। তদ্রূপ অনৈতিক বলতে আমরা কি বুঝি, আজকে যদি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে বলেন যে তুমি তোমার স্ত্রীকে যদি ডিভোর্স দিয়ে দাও তো ওটার জন্য আমি তোমাকে 50 লক্ষ টাকা দেবো, এইটা কিন্তু অনৈতিক বা ইমোরাল কনসিডারেশন আমরা বলতে পারি। আর এগেইনস্ট দ্য পাবলিক পলিসি মানে যে কোনো পাবলিক পলিসি যেগুলি গভর্নমেন্ট বা স্টেট বানাচ্ছে ওটার এগেনস্টে যদি কেউ কোনো কাজ করে, ফর এক্সাম্পল যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয়িকে ব্রাইবেরি বা যদি কোনো রকমের কারাপ্ট প্র্যাকটিসের মধ্যে ইনভলভ করা হয় আর ওইটার জন্য যদি ওনাকে একটি বিবেচনা দেওয়া হয় তা আমরা বলতে পারি যে এই বস্তুটাও কিন্তু বিবেচনাকে অবদ্ধ করে দেবে। এখন আমরা বিবেচনা কিছু ব্যতিক্রম দেখে নিই। ধারা 25 ভারতীয় চুক্তি আইনের মধ্যে 3টি ব্যতিক্রম দেওয়া আছে, যেখানে বলা আছে যে যদি বিবেচনা না হয় তখনও কিন্তু কন্ট্রাক্ট বা চুক্তিটা ভ্যালিড হবে। কেন সাধারণত আমরা কি বুঝতে পেরেছি এখন অবধি, যদি আমরা ধারা 10-এ দেখি, টু কনস্টিটিউট আ কন্ট্রাক্ট লফুল কনসিডারেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক এলিমেন্ট। কিন্তু অনেক সময় এমন হয়ে যায় যে এই রকম সিচুয়েশন হয়ে যায় যেখানে এই লফুল কনসিডারেশনটা না থাকতেও পারে। যেমন যদি কোনো চুক্তি আউট অফ লাভ অ্যান্ড এফেকশন করা হয়, যখন ন্যাচারাল লাভ প্রেম বা স্নেহ দিয়ে কারোর সাথে চুক্তি করা হয় তখন কিন্তু বিবেচনা থাকবে না। ফর এক্সাম্পল, যদি কোনো চুক্তিতে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে কোনো একটা উপহার দিতে চাইছেন তখন সেই উপহারটাকে কিন্তু আমরা ন্যাচারাল লাভে ধরে নিব, আর এখানে উপহারের বিনিময়ে সে কোনো পয়সা দেবে না। সো এখানে বিবেচনা দেওয়া হচ্ছে না, কিন্তু তাও আমরা বলবো যে ইট হ্যাজ বিন লফুলি অ্যাকমপ্লিশড। নেক্সট, কম্পেনসেশন ফর ভলান্টারি সার্ভিস, এটা হলো গিয়ে আরেকটি ব্যতিক্রম সেকশন 25-এর। এখানে কি বলা হচ্ছে যে এ প্রমিস টু কম্পেনসেট ইন হোল অর ইন পার্ট আ পারসন হু হ্যাজ অলরেডি ভলান্টারি ডান সামথিং ফর উইচ দ্য প্রমিস ইজ এনফোর্সেবল। এখানে স্বেচ্ছা ওয়ার্ডটির উপরে কিন্তু আমাদের স্ট্রেস দিতে হবে যে ভলান্টারিলি যদি কেউ কোনো কাজ করে তখন ফিউচারে তার জন্য সে মানে বিবেচনাটা চাইতে পারে। উদাহরণে আমি বলছি, যেমন স্বামী স্ত্রীর মধ্যে কোনো একটা ঝগড়া হলো আর স্বামী স্ত্রীকে বলল যে আমি তোমাকে আমাদের ঝগড়া যে হয়েছে তোমার মন খারাপ হচ্ছে এটার জন্য আমি তোমাকে কিছু টাকা দেব। এই কেসে কিন্তু ওয়াইফ গিয়ে স্ত্রী গিয়ে কিন্তু হাজব্যান্ডের এগেনস্টে বা স্বামীর এগেনস্টে কোনো মামলা দায়ের করতে পারে না। কেন? এইখানের মধ্যে এই যে ও যে বললো যে পয়সাটা দেবো, এটা কিন্তু ভলান্টারি বলে নেই, যেহেতু ওদের ঝগড়া হয়েছিল সেই ঝগড়ার এন্ড রেজাল্ট এটা বলা হয়েছে। সো ভলান্টারি সার্ভিস এটা বলা খুব প্রয়োজনীয়। নেক্সট, প্রমিস টু পে টাইম বার ডেপ্ট। এখন টাইম বার ডেপ্ট মানে আমরা কি বুঝি, অনেক সময় কি হয়ে যায়
আপনি পয়সা নেন বা আপনি কোনো একটা অ্যামাউন্ট নেন কারো কাছ থেকে, আর এই লিমিটেশন একটা পিরিয়ড থাকে, অনেক সময় ব্যাংকের কাছ থেকে পয়সা নিয়ে একটা পিরিয়ড আমরা পাই, তো সেই পিরিয়ডটা যদি এক্সপায়ার করে যায় তখন সেই জিনিসটাকে আমরা বলবো টাইম বার ডেপ্থ। তো টাইম বার ডেপ্থ দেওয়ার জন্য কিছু রুলস বানানো হয়েছে যে এইটা একটি এক্সেপশন অফ কনসিডারেশন, বা সেকশন 25-এর বলা হচ্ছে কনসিডারেশন ছাড়াও এই ক্ষেত্রে এটি ভ্যালিড হবে। কিন্তু এইটার জন্য কিছু কন্ডিশনস দেওয়া আছে যে যদি আপনি এই রকম টাইম বাউন্ড কোনো রিপেমেন্ট করতে চান তাইলে আপনার কিছু কন্ডিশনস মানতে হবে বা দেখতে হবে এগুলি এক্সিস্ট করে কিনা। যেমন প্রথমে, লোন ইজ আ ফিক্সড টার্ম লোন। যে অ্যামাউন্টটা নেওয়া হয়েছিল সেটা একটা ফিক্সড অ্যামাউন্ট, মানে এমন না যে আরও অনেক পয়সা ওটা আমরা জুড়ে দিলাম, অ্যামাউন্টটা একটা স্টিপুলেটেড ফিক্সড অ্যামাউন্ট। দ্বিতীয়ত, ডেটার প্রমিসেস টু পে দ্য টাইম বার ডেপ্থ ইন টাইম। টাইমটা অলরেডি পার হয়ে গেছে, কিন্তু এখন যে সময়টা সে নিচ্ছে একটা টাইম কিন্তু নির্দিষ্ট করে দিয়েছে, এখন আমি এই টাইমের ভিতরে পয়সাটা আবার ঘুরিয়ে দিতে রাজি হয়েছি বা দিয়ে দিব। তৃতীয়ত, প্রমিস ইজ ইন রাইটিং। এটা দেখতে হবে যে টাইম বার ডেপ্থেও যখন সে রিটার্ন করার জন্য ভাবছে এই বিষয়টা কিন্তু লিখিত হতে হবে। চতুর্থ, ডেটার হ্যাজ সাইন দ্য প্রমিসারি নোট। একটি চেক বা প্রমিসারি নোটের মধ্যে অলরেডি সে লিখে দিয়েছে যে পয়সাটা ঘুরিয়ে দিবে। এখানের মধ্যে একটা এক্সাম্পল নিয়ে নিই আমরা। পিটার ওজ ₹1 lakh টু জন অ্যান্ড হি বরোড দ্যাট মানি 5 years ago। 5 বছর আগে সে 1 লক্ষ টাকা নেয় জনের কাছ থেকে, বাট সে একটা পয়সাও ঘুরিয়ে দিল না। কিন্তু এখন হি রোট আ রিটেন প্রমিস টু পে জন 50,000 rupees অ্যাজ দ্য ফাইনাল সেটেলমেন্ট অফ দ্য ডেট। এখন তার কাছে সেরকম পয়সা নেই, এর জন্য বললো যে আমি অ্যাটলিস্ট 50,000 টাকা এইটার বিনিময়ে দিতে চাই। তো এইখানের মধ্যে যখন লিখিত দিয়ে দিবে তো আমরা বলতে পারি এটা টাইম বার ডেপ্টের একটি এক্সাম্পল। বিবেচনার অধীনে উপহার বা উইদাউট কনসিডারেশন, যাকে গিফটও বলা হয়। এখন গিফট বা উপহার বলতে আমরা কি বুঝি? সেকশন 25 এক্সপ্লেনেশন 1 অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট একটি ক্লিয়ারলি লেখা আছে যে যে কোনো মানুষ যখন দ্বিতীয় মানুষকে কোনো একটা জিনিস গিফট করে সেটি কিন্তু কনসিডারেশন ছাড়াই হবে, আর এটি ভ্যালিড, এটা কিন্তু ভয়েড হবে না। আমরা যদি ল্যাঙ্গুয়েজটা দেখি, এখানে লেখা আছে যে নাথিং ইন সেকশন 25 শেল এফেক্ট দ্য ভ্যালিডিটি অফ এনি গিফট অ্যাকচুয়ালি মেড বিটুইন দ্য ডোনার অ্যান্ড দ্য ডোনি। মানে একজন ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে যখন গিফট করছেন, ইভেন দো যাকে গিফট করা হচ্ছে সে কিছুই দিচ্ছে না, তাও আমরা বলবো যে এই চুক্তিটি একটি ভ্যালিড বা লিগ্যাল চুক্তি হয়েছে। গিফটের বিষয়ে আরেকটু ডিটেলসে ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট 1882-তে দেওয়া আছে, যেখানে পুরো এই রিলেশনশিপটা ডোনার আর ডোনির কীভাবে কনসিডারেশন ছাড়া হয় এই বিষয়টা বোঝানো আছে। নেক্সট, এজেন্সি। এজেন্সি সেকশন 185 অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের মধ্যে এজেন্সি দিয়ে আছে। এখন এজেন্সির জন্য বিবেচনার কোনো প্রয়োজন নেই, সেটাই কিন্তু বলা আছে। মানে একটি মানুষ যদি আরেকজন ব্যক্তিকে এজেন্ট হিসাবে নিযুক্ত করেন তখন তার কিন্তু কোনো বিবেচনা দিতে হয় না। ল্যাঙ্গুয়েজটা দেখে নিন। নো কনসিডারেশন ইজ রিকোয়ার্ড টু ক্রিয়েট অ্যান এজেন্সি, দ্যাট ইজ আ ট্রানজ্যাকশন অফ এজেন্সি। তো আমরা বলতে পারি যে কোনো ব্যক্তিকে আমরা এজেন্ট হিসাবে এম্পাওয়ার করার জন্য আমাদের কোনো বিবেচনা দিতে হবে না বা সেটা আইনিভাবে প্রযোজ্য নয়। নেক্সট আমরা ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট ডিসকাস করি, যেটাকে আমরা চুক্তি করার ক্ষমতা। ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট বা চুক্তি করার ক্ষমতা ডিসকাস করি। আমরা একটা জিনিস তো বুঝতেই পারি যে চুক্তি করার জন্য ক্ষমতা থাকাটা প্রয়োজনীয়। ক্ষমতা এখানে কি বোঝাচ্ছে? বলশল না, ক্ষমতা মানে আইনিভাবে কিছুটা অব্লিগেশন দেওয়া হয়েছে বাই সেইং দ্যাট আ পার্টি শুড বি কম্পিটেন্ট। এই কম্পিটেন্সের জন্য কিছু কোয়ালিফিকেশন একজনের থাকতে হবে, তখন আমরা বলতে পারি যে চুক্তি করার জন্য একটি মানুষ এলিজেবল যখন সে আইন বিধিতে যেগুলি লেখা আছে সেই এলিজিবিলিটি টু ফুলফিল করতে পারবে। এখন এই জিনিসটা বোঝার আগে যে কে কম্পিটেন্ট, আমরা প্রথমে বুঝে নিই যে কে কম্পিটেন্ট না। এমন কিছু পার্সন যারা চুক্তিতে ঢুকতে মানে ক্যাপেবল না, যেমন প্রথমত থাকছে নাবালক বা এনি মাইনর। মাইনর আমরা বুঝতে পারছি যে যে কোনো মানুষ যার বয়স 18 হচ্ছে কম, তার কিন্তু কোনো ডিসিশন নেওয়ার সেই ক্ষমতাটা নেই। তার জন্য আমরা দেখছি যে কোনো সরকার বা মোস্ট অফ দ্য কান্ট্রিজ বা মোস্ট অফ দ্য স্টেটসই একটা এজ অফ মেজরিটি বানিয়ে রেখেছে। ফর এক্সাম্পল ভারতের মধ্যে আমরা মেনে নিয়েছি যে মাইনরের বয়সটা
যে কোনো কেউ যদি 18 চেয়ে কম হয় তাকে মাইনর বলা হবে, আর তাকে আমরা ভোট দিতে দেই না, তাকে আমরা গাড়ির লাইসেন্স দেই না, তাকে আমরা বিভিন্ন জিনিস দিয়ে আটকে রাখার চেষ্টা করি। কেন? আমরা বুঝতে পারছি যে যেহেতু তার বয়সটা এখনও 18 হয়নি, সো তার বুঝ শক্তিটা সেরকম ডেভেলপ করে যায়নি। মানে দের ইজ এভরি চান্স যে ওকে যদি এরকম জিনিস দিয়ে দেওয়া হয় তো সেটার মিসইউজ হতে পারে। এজন্য আমরা নাবালক ফার্স্ট এমন একটি ব্যক্তি যে কিন্তু চুক্তিতে ঢোকার জন্য কম্পিটেন্ট নয়। দ্বিতীয়ত আমরা আনসাউন্ড মাইন্ড পার্সন দেখব। যে কোনো মানুষ যে অসুস্থ বা মানসিকভাবে অসুস্থ, যে কোনো আনসাউন্ড মাইন্ডেড পার্সনকে আমরা বলতে পারি হি ইজ নট এলিজিবল টু এন্টার দ্য কন্ট্রাক্ট। তৃতীয়ত যার ব্যাংক্রাফ্ট হয়ে গেছে বা দিওয়ালিয়া হয়ে গেছে, যদি কোনো ব্যক্তির কোনো পয়সা না থাকে আর ব্যাংক যদি ওকে ব্যাংক্রাফ্ট ডিক্লেয়ার করে দেয়, সে কিন্তু ইনএলিজিবল হয়ে যাবে কন্ট্রাক্ট করার জন্য। আর লাস্ট, এনি কনভিক্টেড বা যে দোষী সাবিত হয়েছে, যে কোনো মানুষ যার উপরে কোর্ট কেস বা কোনো মামলা দায়ের হয়েছে আর তাকে দোষী পাওয়া গেছে, এইরকম ব্যক্তি কিন্তু চুক্তিতে লিগালি ঢুকতে পারে না। আমরা লাস্ট স্লাইডে দেখলাম যে পার্সনস হু আর নট এলিজিবল টু এন্টার এ কন্ট্রাক্ট, তার মধ্যে প্রথম ক্যাটেগরিটাই হলো মাইনর। আমি আগেই বললাম যে মাইনর বা নাবালিক এমন একটি ব্যক্তি যার বয়স 18 হয়নি বা যার লিগাল এজটা হয়নি চুক্তিতে ঢোকার জন্য। এখন এই এজের প্রয়োজনটা কেন পড়ছে? অনেক সময় এমন হয়ে যায় যে ইয়াং যখন থাকে মানুষ বা যখন যার বয়স 18 হয় না, তখন খুব পসিবিলিটি দেখা যায় যে কোনো ব্যক্তি অনেক ভুলভাল ডিসিশন নিতে পারে। যে আমরা যে জিনিসটা দেখে থাকি যে ন্যাচারালি বাচ্চাদেরকে মা বাবাই খুব প্রোটেক্টিভভাবে রাখে একটা পরিমাণ এজ হওয়া অবধি, মানে একটি ম্যাচিওর এজ অবধি আমরা মেনে নিচ্ছি যে একটি ব্যক্তি তার ডিসিশন নেওয়ার জন্য এলিজিবল নয়, আর সে যে ডিসিশন নেয় সেটা কিন্তু ভুল হতে পারে। চুক্তিরভাবে এখন মাইনরিটির প্রয়োজনীয়তাটা কেন পড়লো? আজকে আমরা এটা তো বুঝতেই পারি যে চুক্তিতে যদি যে কোনো মানুষ ঢুকতে পারে তো মাইনর ঢুকতে পারে। আর মাইনর ঢুকলে এখানে ক্ষতিটা কী হবে? দেখেন, যেহেতু মাইনর নিজস্ব ভালো মন্দ বুঝতে পারছে না, তো পসিবিলিটি এমন হতে পারে যে মাইনর চুক্তিটা করে ফেললো আর তাকে যার দ্বিতীয় ব্যক্তি থাকলো সে ঠগে দিল, ঠিক আছে, বা সব লাইবিলিটিটা মাইনরের ঘাড়ে পড়ে গেল, যেহেতু তার বয়সটা কম সে বুঝতে পারলো না। এইসব কারণের জন্যই আইনিভাবে এটা একদম সেট করে বলা আছে যে মাইনর বা নাবালিক যে মানুষ হবে যার বয়স 18 চেয়ে কম, সে কিন্তু চুক্তিতে কোনোদিনই ঢুকতে পারে না। এখন আমরা এজ অফ মেজরিটি নিয়ে যদি কথা বলি, যে এজ অফ মেজরিটিটা তো কোনো জায়গায় লেখা নেই, কিন্তু ইন্ডিয়ান মেজরিটি অ্যাক্ট 1875 সেকশন 3-তে পরিভাষা দেওয়া আছে যে মাইনর কাকে বলা হয়। মাইনর যে কোনো এরকম ব্যক্তি যার বয়স 18 চেয়ে কম। এখন এইটিতে আমি ইন্টারন্যাশনাল সিচুয়েশনটাও যদি বলে দিই যে ভারতে কিন্তু এটা নিয়ে বরাবরই ডিসকাশন ছিল যে একটি ব্যক্তির বয়স 18 চেয়ে বেশি হওয়ার পরে ওকে কেন অধিকার দেওয়া হবে, বা 18 চেয়ে কম যদি তাকে নাবালিক যদি মানছি আমরা, তাহলে ও কি কোনো ভুল করতে পারে না। তো আমি আপনাদেরকে একটু একটা এক্সাম্পল দিয়ে যদি এখানে বোঝাই যে রিসেন্ট টাইমস এটা নিয়ে কিন্তু খুব আলোচনা চলছে, স্পেশালি অপরাধ যখন সেটা করছে। তো যাদের 18 চেয়ে বয়স কম এদেরকে জুভিনাইলও আমরা বলে থাকি। তো অনেক সময় দেখা যাচ্ছে যে জুভিনাইল অনেকগুলি অফেন্স বা ক্রাইম করছে, তাকে জুভিনাইল ইন কনফ্লিক্ট উইথ ল বলা হয়। তখন আমরা যদি ব্যাকগ্রাউন্ডটাতে যাই যে ইন দ্য ইয়ার 1989 যখন কনভেনশন অন রাইটস অফ চাইল্ড এনাক্ট করা হলো, তখন কিন্তু তার আগে অবধি প্রত্যেকটা দেশেরই একটি এজ আছিল। আজকে আমরা বলতেই পারি যে ইন্ডিয়াতে বাচ্চারা যে লেভেলে ম্যাচুরিটি পায় 18 বয়সে বা 16 বয়সে, অন্য দেশের বাচ্চারা তার চেয়ে অনেক বেশি ম্যাচুয়ার্ড। অনেক সময় কী হয়ে যায় টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস, বা আমরা দেখে থাকি আমাদের দেশের মধ্যেই দুটোই বাচ্চা যার বয়স সেম কিন্তু এদের ম্যাচুরিটি লেভেল অন্য হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে মাইনর বা এই এজটা সেট করার প্রয়োজনীয়তা কি, যে ম্যাচিওর হয়ে গেছে তার জন্য তো অসুবিধা নেই, কিন্তু যে মাইনর ম্যাচিওর হয়নি বা যার ডিসিশন বুঝতে পারবে না, যে কোনো ভুল ডিসিশন নিয়ে নিতে পারে, তার জন্য একটা প্রোটেকশনের দরকার। সো তার জন্যই মেজরিটি একটার মধ্যে বলা হয়েছে। তারপরও 18 বয়সটি, যেমন আমি বললাম, লাইসেন্স পেতে পারে না একটা ব্যক্তি যত সময় তার বয়স 18 হয় না। তারপরে দুটো এমন সিচুয়েশন আছে যেখানে 21 বলা হয়েছে, যে 21-এর আগে তাকে আইনিভাবে রেস্ট্রিকশন রাখা হবে। যেমন গার্জিয়ান অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট, গার্জিয়ান অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্টে 1890-তে বলা হয়েছে টিল দ্য ইয়ার্স অফ 21 তো ওকে লফুল একজন গার্জিয়ান অ্যাপয়েন্ট করা হবে আর সে কিন্তু গার্ডিয়ান হিসাবে কাজ করবে। আরেকটি বিষয় যেখানে দেখা যায় যখন
কোর্ট ইন্টারভিন করে তখন কিন্তু ম্যাক্সিমাম কেসে যদি কোনো বাচ্চার কাস্টাডির প্রয়োজন আছে তো 21 বছর অবধি তাকে লিগাল রিপ্রেজেন্টেটিভ দিয়ে দেওয়া হয়, সো দ্যাট সে একটা প্রোটেকশনে থাকে বা প্লাস কোনো ভুল করতে না পারে বা কোনো এরকম ডিসিশন না করে ফেলে। এমন অনেক সময় হতেই পারে যে একটি মাইনর বা নাবালিক থাকছে, তার মা বাবা জীবিত নেই কিন্তু ওর কাছে অঢেল সম্পত্তির মালিক, তখন এটা হতেই পারে যে একটা পয়েন্টের পর ওর সব রিলেটিভসরা বা ওর আশেপাশে যারা ওকে ক্ষতি করতে চাইবে, তার জন্য অনেক সময় দেখা যায় যে কোর্ট ইন্টারভেন করে আর লিগাল রিপ্রেজেন্টেটিভ দেওয়া হয়। অফকোর্স এইটির একটি ডিফারেন্ট একটা সিচুয়েশন হয়ে যায়। জাস্ট বোঝার জন্য আমি বোঝালাম যে অনেক সময় 21 বছরকে ধরা হয় যে একটি বয়স, তারপরে একটা ব্যক্তি ম্যাচিওর্ড হয়। যদি লিগাল রুলস অফ মাইনরিটি নিয়ে ডিসকাস করি তখন আমাদের ক্লিয়ারিটিটা আরও বাড়বে। বেসিক্যালি আমরা একটা জিনিস বুঝতেই পারি যে আইনি দিকে একটি ব্যক্তি যার বয়স 18 হয়নি তাকে কিন্তু একটা রেস্ট্রিকশনে রাখা হচ্ছে, ঠিক আছে? তো আমরা বলতে পারি এটার কারণটা কি? কারণটা হলো প্রথমত আ কন্ট্রাক্ট উইচ ইজ এন্টার্ড বাই এ মাইনর ইজ ডিক্লেয়ার্ড টু বি ভয়েড অ্যাব ইনিশিও। মানে যে কোনো চুক্তি যদি একজন ব্যক্তি বা একজন পার্টি যদি মাইনর থাকে তখন কিন্তু সেই চুক্তিটা কিন্তু আমরা বলবো যে এটা বাতিল হয়ে যাবে বা ভয়েড হয়ে যাবে। কারণটা কি দেখেন, আজকে যেহেতু তার বয়স 18 না, সে তো কম্পিটেন্টই না, তো মানে চুক্তির যে বেসিক যে কন্ডিশনস ছিল যেটা সেকশন 10 আমরা ডিসকাস করেছি সেটা কিন্তু ফুলফিল হচ্ছে না। তার জন্য আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে দ্য কন্ট্রাক্ট উইল বি ভয়েড অ্যাব ইনিশিও, মানে শুরুয়াত থেকেই এই চুক্তিটাকে আমরা বাতিল বা ভয়েড বলতে পারি। আরেকটি জিনিস বা লিগ্যাল রুল যেটা আমরা কন্ট্রাক্ট বাই মাইনরকে ডমিনেট করে সেটাকে হয় মাইনর ক্যানট রেটিফাই হিজ কন্ট্রাক্ট অন অ্যাটেইনিং দ্য এজ অফ মেজরিটি। একটি মাইনর ও যখন মেজরিটি অ্যাটেন্ড করে নেয় তখন যে কোনো চুক্তি যেটা ওর মাইনর এজের সময় করা হয়েছিল সেটাকে কিন্তু ম্যাক্সিমাম টাইমেই লিগ্যাল ইফেক্ট দিতে পারে না। ভ্যালিডিটি অফ কন্ট্রাক্ট বাই মাইনর, বা যদি আমরা বলি যে একটি নাবালক দ্বারা একটি চুক্তির বৈধতার জন্য কি প্রয়োজনীয়, আমরা যদি দেখি তখন আমরা বুঝতে পারবো যে সেকশন 11 অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট ক্লিয়ারলি বলে দিয়েছে যে বয়সটার উপরে প্রচণ্ড স্ট্রেস দেওয়া আছে ওই সেকশনের মধ্যে। কি বলেছে দেখেন, এ মাইনর ইজ ইনকম্পিটেন্ট টু এন্টার ইনটু এ কন্ট্রাক্ট অ্যান্ড ইজ ইনএলিজিবল বাই হিজ এজ। মানে যে কোনো ব্যক্তি যার বয়স 18 চেয়ে কম সে কিন্তু একটি চুক্তিতে ঢোকার জন্য কম্পিটেন্ট নয়। এই স্ট্যান্ডের উপরে কোর্ট অনেকগুলি মামলা করা হয়েছে যেখানের মধ্যে কোর্ট বিভিন্ন ডিসিশনের মধ্যে বিভিন্ন জিনিস বলে এই মাইনর কন্ট্রাক্টটাকে আর একটু ক্লিয়ার স্ট্যাটাস দিয়েছে। যেমন প্রথমত ভয়েড কন্ট্রাক্ট মানে মোস্ট অফ দ্য ডিসিশনসের মধ্যেই আদালত বলেছে যে যে কোনো কন্ট্রাক্ট যেটা মাইনর করবে বা একটি পার্টি যদি মাইনর থাকে তখন কিন্তু ইফেক্টটা ভয়েড হবে বা এটা বাতিল হয়ে যাবে। দ্বিতীয়ত যদি এরকম কোনো চুক্তি হয় যেটা বেসিক নিডের জন্য করা হয়, বেসিক নিড বলতে আমরা কি বুঝি, ফুড, ক্লোদিং, শেল্টার, এরকমের জন্য যদি কোনো চুক্তি করা হয় আর একটি পার্টি যদি মাইনর থাকে তখন তাকে রিপ্রেজেন্ট করে বা কোনোভাবেই যদি চেষ্টা করা যায়, কিন্তু যেহেতু এটা মাইনরের ভালোর জন্য করা হচ্ছে বা বেসিক নিডের জন্য করা হচ্ছে তার জন্য আমরা বলবো যে এই ক্ষেত্রে এরকম চুক্তি ভ্যালিড চুক্তি মানা হবে। তৃতীয়ত প্যারেন্টসের কনসেন্ট। এই প্যারেন্টসের কনসেন্টের বিষয়ে আমরা অনেক সময় দেখি যখন কোর্ট অফকোর্স অনেকগুলি কেসে এটা বলেছে যে একটি নাবালক যার বয়স 18 হয়নি তার কিন্তু অনেক সময় হতে পারে যে মা বাবার বা প্যারেন্টসের কনসেন্ট যদি ওর বিএফে দেওয়া হয় তাকে ভ্যালিড কনসেন্ট মানা হবে। অনেক সময় কি হয় যখন কোর্ট কোনো স্টেটমেন্ট রেকর্ড করছে, ঠিক আছে, কোনো একটা ব্যাপারে বা মামলায় দেখা গেল যে একটি পার্টি বা একজন উইটনেস সে মাইনর, দ্য ল সেজ যে যখনই মাইনরের স্টেটমেন্ট রেকর্ড করা হবে তখন কিন্তু তার প্যারেন্টসের ওখানে থাকা দরকার, বিকজ অ্যাট দ্য এন্ড যে সিগনেচারটা সে করবে, সিগনেচার করার জন্য তো তার লিগালি বা আইনবিধিতে তার সে যোগ্যতাটাই নেই। এর জন্য ইভেন কনসেন্ট নেওয়ার জন্য অনেক সময় কি হয় মা বাবা বা প্যারেন্টসের কনসেন্ট তাকে ভ্যালিড কনসেন্ট মানা হয় কোনো ক্ষেত্রে, এইটিও আদালত বিভিন্ন মামলাতে বলে রেখেছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, লিমিটেড অর ইমিডিয়েট ভ্যালিডিটি। এখানে কোর্ট খুব এক্সপ্রেসিভলি কিছু মামলায় বলেছে যে সামটাইমস কোর্ট মে গ্রান্ট লিমিটেড অর ইমিডিয়েট ভ্যালিডিটি টু দ্য মাইনরস কন্ট্রাক্ট উইচ মে রিকোয়ার লেটেস্ট কনফার্মেশন আফটার রিচিং অ্যাডাল্টহুড। যেমন আমি বললাম যে আজকে এরকম যদি হয় যে একটি মাইনর আছে যার প্রচুর সম্পত্তি আছে আর সম্পত্তিগুলিতে এখন যদি ইনভেস্ট করা যায় তো তার প্রচুর লাভ হবে, তো এই ক্ষেত্রে
ফর দ্য টাইম বিং যদি এই অ্যাপ্লিকেশনটা দেওয়া যায় কোর্টের মধ্যে যে তাকে এই চুক্তিতে ঢুকতে মানে লিমিটেড পিরিয়ডের জন্য অ্যালাউ করা উচিত, অফকোর্স লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ দেওয়া থাকবে, কিন্তু এই ক্ষেত্রে কোর্ট বলেছে যে এরকম কোনো পরিস্থিতিতে লিমিটেড পিরিয়ডের জন্য কোর্ট কিন্তু জিনিসটা নিয়ে অন্যভাবেও ভাবতে পারে। মাইনর কন্ট্রাক্টস আর কমপ্লিটলি ভয়েড, বা আমরা বলতে পারি যে যে কোনো চুক্তি যেটা একটি নাবালক করে সেটা কিন্তু শুরুয়াত থেকেই বাতিল হয়ে যায়। মাইনর কন্ট্রাক্টটাকে ভয়েড বা বাতিল কেন বলা হয় আমি একটি কেস ডিসকাস করলে আপনাদের ক্লিয়ারিটি হবে। মহিরে বিবি ভার্সেস ধর্মদাস ঘোষ, এই কেসের মধ্যে আমি যদি বলি আপনার কি হয়েছিল, ইন দিস কেস এ মানি ল্যান্ডার এন্টার্স ইনটু এন এগ্রিমেন্ট উইথ দ্য ক্রেডিটর to give some money by mortgaging his property in favor of the minor creditor। এখানে যে পয়সা নিয়েছে পাওনাতে সে কিন্তু একটি মাইনর থাকছে ধর্মদাস ঘোষ, আর সে মহির বিবির কাছ থেকে ও বন্ধক রেখে কিছু পয়সা নিয়ে নিয়েছে। আফটার রিচিং হিজ মেজরিটি, যখন তার বয়স 18 চেয়ে বেশি হয়ে যায়, ধর্মদাস ঘোষ বলে যে কন্ট্রাক্টটা বা চুক্তিটা যেটা করা হয়েছিল, যখন করা হয়েছিল আমার বয়স ছিল না, তার জন্য সেই চুক্তিটাকে মানে না। তারপরে এই মামলাটা কোর্টের মধ্যে যায়, আর কোর্ট তখন অফকোর্স প্রিভি কাউন্সিল ছিল। প্রিভি কাউন্সিল কি হেল্প করে দেখেন, প্রিভি কাউন্সিল বলেছে যে বেসড অন সেকশন 10 and 11 দ্য এগ্রিমেন্ট উইচ ইজ এন্টার্ড বাই ধর্মদাস ওয়েন হি ওয়াজ এ মাইনর ইজ ভয়েড। ঠিক আছে, তো ধর্মদাস যেহেতু তার বয়স 18 ছিল না, তার জন্য তখন যে সে ঢুকেছিল চুক্তির মধ্যে সেই পুরো বিষয়টাকেই বাতিল করে বলে দিয়েছে কোর্ট, যে যেহেতু এই ছিল না তখন চুক্তিটা ভ্যালিড চুক্তিই ছিল না, তার জন্য পুরোটা চুক্তি ভয়েড বলেছে। বাট এই যে নেচারটা অ্যাভয়েড করার জন্য ক্রেডিটর কোনো টাকা রিকভার করতে পারে না। সো এই জাজমেন্টটাকে একটি ল্যান্ডমার্ক জাজমেন্ট বলা হয় মহিরি বিবি ভার্সেস ধর্মদাস ঘোষ, যেখান থেকে আমরা বুঝতে পারি যে কোনো চুক্তিতে মাইনর কোনোদিন ঢুকতেই পারে না, বিকজ হি ইজ ইনক্যাপেবল ফ্রম এন্টারিং ইনটু এ কন্ট্রাক্ট। আর যদি সে ঢুকে পড়ে তখন সেই কন্ট্রাক্টটি শুরুয়াত থেকে শেষ অবধি যত জিনিসই হোক, যত ট্রানজ্যাকশন হোক, পুরোটা ট্রানজ্যাকশনটাই কিন্তু ভয়েড হয়ে যাবে। ফ্রড বাই এ মাইনর ওয়েন এন্টারিং টু এ কন্ট্রাক্ট, এখন এমনটা তো হতেই পারে, অনেক সময় দেখা যায় যে কোনো নাবালক সে তার বয়সটাও ভুল বলে ঢুকে গেল। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমরা অনেক সময় দেখি গুগলের মধ্যে বা অনেক ওয়েবসাইটের মধ্যে যখন আমরা ওয়েবসাইটটা খুলি তখন একটা পারমিশন ক্লজ আসে যে ইফ ইউ আর 18+ প্লিজ ক্লিক ইয়েস। এই যে জিনিসটা হচ্ছে, এখানে তো কোনো মেশিন নেই বা কোনো এআই বসে নেই যে ওরা দেখতে পারবে যে মানুষটা 18 হয়েছে কিনা। তো এরকম কেসেসে কি দেখা যায় যে নাবালকরা বা যাদের বয়স 18 হয়নি, মাইনররা কিন্তু ভুল বয়স দিয়ে এইসব জিনিসের মধ্যে এন্ট্রি নিয়ে নিচ্ছে। এইটা থেকে আমরা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জিনিস ডিসকাস করতে হয় আমাদের, যে whether a contract is void when the minor will misrepresent his age, মানে যদি সে ফ্রড করে তার বয়স নিয়ে। এইটাতে নিয়েও কিন্তু কোর্ট খুব ক্লিয়ারলি বলেছে যে না, যদি একটি নাবালক তার বয়স লুকিয়ে যদি কন্ট্রাক্ট করে বা চুক্তিতে ঢুকে, তারপরেও কিন্তু চুক্তিকে ভয়েডই বলা হবে। এখানে যে নাবালকের যে দোষ ছিল যে সে তার বয়স লুকিয়েছে বা সে তার ঠিক বয়স বলে নেই, এইটা কিন্তু গ্রাউন্ড হবে না তাকে এলিজিবল বা তাকে লায়েবল করার জন্য। পুরোটা চুক্তি ইনভ্যালিড বা ভয়েড হয়ে যাবে। এই যে লজিকটা যদি আমরা ডিসকাস করতে যাই, যে এই লজিকটা কি, যে একটি নাবালক তার বয়সটি ভুল বলল, তারপরে সে চুক্তিতে ঢুকলো, তারপরেও এই কন্ট্রাক্টটি ভয়েড কেন হবে বা চুক্তি ভয়েড কেন হবে? এটা সিম্পল লজিক হলো যে যদি এই ক্ষেত্রে যদি কোর্ট যদি এরকম কোনো স্ট্যান্ড নেয় যে না, যেহেতু সে নিজে লুকিয়েছে তার জন্য এই কন্ট্রাক্টটা ভ্যালিড হবে বা তাকে শাস্তি দেওয়া হবে বা তাকে যদি আমরা কম্পেনসেশন দিতে বলি, তখন এমনটাও যদি এরকম পরিস্থিতিতে এমন দেখা যাবে যে ম্যাক্সিমাম ব্যক্তিরাই কী করবে, মাইনরের এজটাকে একটা মিসরিপ্রেজেন্ট করে দেবে, করে ওরা চুক্তি করতে চেষ্টা করবে। ফর এক্সাম্পল, বিবাহর ক্ষেত্রে আমরা কি বলি, যেমন হিন্দু ম্যারেজ অ্যাক্টের মধ্যে আছে যে দ্য এজ ফর ম্যারেজ যেটি দেওয়া আছে একটা ছেলে আর একটি মেয়ের জন্য, ছেলের বয়স 21, মেয়ের বয়স 18 না হলে বিবাহ পসিবল না। দিস ইজ হোয়াট হিন্দু ম্যারেজ অ্যাক্ট সেজ। কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারি যে এইরকম কেসেসের মধ্যে এজটাকে এত গুরুত্ব কেন দেওয়া হচ্ছে? এমনটা হতেই পারে যে চাইল্ড ম্যারেজ যে কারণে বেড়ে গেছে বা যে কারণে আমাদের দেশের মধ্যে চাইল্ড ম্যারেজ একটা প্রবলেম ছিল, কেন কি অনেক সময় দেখা গেছে মা বাবা লুকিয়ে ভুল বয়স বলে বিয়ে দিয়ে দিচ্ছে।
আর চাইল্ড ম্যারেজের প্রচুর রেপারকেশনস আছে, ওটা আমরা সবাই জানি যে একটি কম বয়সী মেয়ে যখন বিয়ে হয়ে যাচ্ছে, অল্প বয়সে যদি সে মানে প্রেগনেন্সি ওর হয়ে যাচ্ছে বা ও যদি মা হচ্ছে, তখন তার নানা সমস্যা শারীরিক মানসিকভাবে দেখা দিচ্ছে। তার জন্য আইন কিন্তু খুব রিজিডলি এজ অফ ম্যারেজটাকে ফিক্স করেছে। তো এইসব ক্ষেত্রেতেও আমরা কিন্তু বলতে পারি, যখন আপনি কোর্টে যদি নিজের বিবাহ রেজিস্টার করতে চান, তখন কিন্তু আপনার এজ প্রুফটা দিতে হয়। এটারও একটা বোঝা যাচ্ছে যে কোর্ট বা ল ইজ ভেরি ক্লিয়ার উইথ দিস লজিক, যে একটি মানুষের এজ 18 হতেই হবে। অনেক সময় দেখা যায় যখন আপনি রাস্তায় কোনো বাচ্চাকে দেখবেন কাজ করছে, তাকে যদি জিজ্ঞেস করে নেই তোর বয়স কত, সে কিন্তু সবসময় 18ই বলবে। 18 বলার কারণটা কি, যদি 18 কম বলে তখন মালিকের অসুবিধা হতে পারে, তার নিজের অসুবিধা হতে পারে, এই জিনিসটা কিন্তু ওদের জানা থাকে। আমরা অনেক সময় জুভিনাইলদেরকে দেখি যে এদের বয়স যেহেতু 18 না, ওরা কিন্তু খুব ল্যাটেন্টলি ক্রাইম করে। অনেক স্পেশালি আমরা নির্ভয়া রেপ কেসের ব্যাপারে সবাই জেনে থাকি, নির্ভয়া রেপ কেসের মধ্যে একটি জুভিনাইলও ইনভলভ ছিল যার বয়স 18 চেয়ে কম ছিল। যেহেতু ইন্ডিয়াতে আমাদের জুভিনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট যেটা ছিল তখন 2000-এর, ওই আইন মতে কিন্তু যেহেতু ওর বয়স 18 হয়নি, তাকে কোনো শাস্তি দেওয়া যায়নি। তো তাকে 3 মাসের আমরা একটা রিফর্মেটরি হোমে পাঠিয়ে দিই, কিন্তু বাকিদেরকে কিন্তু আমরা জানি যে ওদেরকে ফাঁসির সাজা দেওয়া হয়। এই কেসটি একটি ল্যান্ডমার্ক জাজমেন্ট হয়ে যায়, যেখানে বলা হয় যে জুভিনাইলের এজটা বাড়ানো উচিত। তারপরে অন্য বিভিন্ন দেশেও দেখা গেছে যে আমরা এটাকে নিয়ে কাজ করেছি। অ্যাকর্ডিংলি আমরা আমাদের জুভিনাইল জাস্টিস অ্যাক্ট 2015 আবার অ্যামেন্ড করি। আর এখন হিয়েনেস অপরাধ যদি কেউ করে, আর যদি বাচ্চার বয়স 16 থেকে 18 দেখা যায়, তখন বলা হয়েছে যে তাকে আমরা অ্যাডাল্ট অফেন্ডার বলে মানতে পারি। কিন্তু এটার জন্য কন্ডিশন আছে যে ওই জুভিনাইল জাস্টিস অ্যাক্টের মধ্যে একটি অথরিটি আছে, জুভিনাইল জাস্টিস বোর্ড। এই বোর্ড সার্টিফাই করতে হবে ওদের যে যে জুভিনাইলকে নিয়ে কথা বলা হচ্ছে তার মানসিক ডেভেলপমেন্টটা একটি অ্যাডাল্টের মতন, তখনই তাকে দেওয়া যেতে পারে। নেক্সট, রেস্টিটিউশন বা পুনরুদ্ধার। পুনরুদ্ধার বলতে আমরা কী বুঝি? আমি তো বললামই লাস্ট স্লাইডে যে যখন যদি কোনো ফ্রড করেও যদি কোনো চুক্তি হয়ে যায়, আর যদি একটি পার্টি মাইনর থাকে, তখন কোর্ট কিন্তু তাকে লায়াবল করবে না। কিন্তু এখানে একটি টুইস্ট আছে, বা এখানে আমরা বলতে পারি যে কোর্ট একটা ডিফারেন্ট স্ট্যান্ড নিল। যদি দেখা যায় যে ইন্টেনশনালি মাইনর ওর এজটাকে নিয়ে ডিসিড করছে, তখন কিন্তু কোর্ট অন্যভাবেও ভাবতে পারে। এই কনটেক্সটের মধ্যে আমরা একটি কেস ডিসকাস করতে পারি, খান গুল ভার্সেস লক্ষ্য সিং 1928। এই কেসের মধ্যে লাহোর হাইকোর্ট তার নিজস্ব স্ট্যান্ডটা খুব ক্লিয়ার করে। ওরা বলে যে কন্ট্রাক্ট ইজ অলওয়েজ ইনভ্যালিড যখন কোনো মাইনর একটি পার্টি থাকে। বাট এইটা বলে কিন্তু কোর্ট বলেছে, কিন্তু এই জিনিসটা মাইনরকে কিন্তু এম্পাওয়ার করে না যে সে যে কোনো মানুষকে চিট করতে পারে। তো এমন যে দেখা যায় যে ইন্টেনশনালি কোনো এরকম ফ্রড করা হয়েছে, তো এক্সেপশনাল সিচুয়েশনে কোর্ট কিন্তু লিগ্যাল গার্জিয়ানকে বা যে কোনো এরকম ব্যক্তি যে মাইনর সাথে জড়িত আছে তাদেরকে বলতে পারে যে পয়সা বা প্রপার্টি যেটাই নেওয়া হয়েছে সেটাকে রিকভার করার জন্য ওদেরকে নির্দেশ বা ডিরেকশন দেওয়া যেতে পারে। নেক্সট, রেটিফিকেশন বলতে আমরা কি বুঝি? দ্য কন্ট্রাক্ট উইচ ইজ মেড বাই এ মাইনর, অবশ্যই সেটা ইজ ভয়েড অ্যাব ইনিশিও, যেটা মহিলা বিবির কেসের মধ্যেও আমরা দেখলাম যে শুরুয়াত থেকেই এরকম চুক্তি ভয়েড মানা হবে। কিন্তু এই ক্ষেত্রে কোর্ট কিন্তু তার স্ট্যান্ডটা একটু ক্লিয়ার করেছে। ইন ওয়ান অফ দ্য কেসের নাম ছিল ইন্দ্রান রামাস্বামী ভার্সেস আন্তপ্পা 1906। এখানে কি বলেছে, ওয়েন এ পার্সন এক্সিকিউটেড এ প্রমিসারি নোট ফর মানি বরোড বাই হিম ওয়াইল ইন মাইনরিটি, তখন রেস্টিটিউশনের ব্যাপারটা বলা হয়েছে যে রেস্টিটিউশন করে কি করার চেষ্টা করা হবে, যে একটি ব্যক্তি যার নিজস্ব পজিশনটা নষ্ট হয়ে গেছে তাকে আবার রেস্টিটিউট বা তাকে তার অরিজিনাল স্ট্যাটাস কোটা ঘুরিয়ে দেওয়ার জন্য কোর্ট কিছু রিলিফ দিতে পারে। জয়েন্ট কন্ট্রাক্ট উইথ অ্যাডাল্ট। এখন জয়েন্ট কন্ট্রাক্ট উইথ অ্যাডাল্ট বলতে আমরা কি বুঝি? যদি এরকম কোনো চুক্তি হয় যেখানে মধ্যে একজন প্রিন্সিপাল থাকবেন আর আরেকজন ব্যক্তি, সেই আরেকজন ব্যক্তি মাইনর, তো ওইটার ইম্প্যাক্টটা কী হবে? আজকে এরকম যদি কোনো জয়েন্ট চুক্তি হয়, তখন প্রিন্সিপাল যে তার কিন্তু দায়বদ্ধতা শেষ হবে না। অবশ্যই মাইনরের এখানের মধ্যে কোনো রোল নেই, যেহেতু মাইনরের জন্য খুব ক্লিয়ারলি লতে লেখা আছে, সেকশন 11 পুরো ক্লিয়ারলি বলে দিয়েছে যে মাইনরের যেহেতু বয়স 18 চেয়ে কম, তাইলে অত ঢুকতে বা অত অযোগ্য, সে চুক্তিতে ঢুকতেই পারে না। কিন্তু প্রিন্সিপাল যে ঢুকেছেন ওনার লায়াবিলিটিটা কিন্তু থেকে যাবে। এটা খুব ইন্টারেস্টিং। এর জন্য যে কোনো চুক্তিতে ঢুকার আগে এটা এনশোর করা উচিত যে দ্বিতীয় ব্যক্তির বয়স 18 হয়েছে কি না। এই সেম জিনিসটাকে সুপ্রিম কোর্ট আবার রিএফার্ম করেছে একটি কেসের নাম হলো যমুনা ভাই ভার্সেস বসন্ত রাও।
এই কেসে বলা হয়েছে যে when there is a joint promise between principal and minor, the principal is liable to fulfill the promise and can be bound by it but not the minor. সো যে প্রতিশ্রুতিটা প্রিন্সিপাল দিয়েছে তার কিন্তু সেটা ফুলফিল করতে হবে, কিন্তু মাইনর সেটার জন্য লায়াবল না। এই কনসেপ্ট থেকে আমরা বুঝতে পারি যে যে কোনো চুক্তিতে ঢোকার জন্য এইজের দরকার বা এইজের প্রয়োজনতা কেন বোঝা যাচ্ছে। নেক্সট, মাইনর্স অ্যাজ পার্টনার্স। এখন এইটি জিনিস তো প্রশ্ন থাকছে যে মাইনর পার্টনার হয়ে থাকতে পারবে কি না। অবশ্যই আইন দিকে যদি আমরা দেখি তো মাইনর কিন্তু যে কোনো পার্টনারশিপ ফার্মের মধ্যে পার্টনার হতে পারে না, কিন্তু সে কিন্তু বেনিফিশিয়ারি হয়ে থাকতে পারে। মানে কি, তার লায়াবিলিটি থাকবে না কিন্তু সে লাভ পেতে পারে। আজকে আপনি যদি একটা ফার্মের মধ্যে একজন পার্টনার যদি আপনাদের মাইনর হয় তো ওর কিন্তু কাগজে পত্রে ও লিখতে পারবে না বা সাইন করতে পারবে না। মানে কি হচ্ছে, আজকে কোম্পানি যদি কোনো ফ্রড করে তখন মাইনরও কিন্তু ইকুয়ালি ওটার জন্য লায়াবল, জয়েন্ট লায়াবিলিটি থাকবে, কিন্তু আইন ওকে রিলিজ করে দিচ্ছে। সো এখানে আমরা বুঝতে পারি যে লায়াবিলিটি বলতে মাইনর কোনো লায়াবিলিটি তো নেই, কিন্তু বেনিফিশিয়ারি হিসাবে সে লাভ বা প্রফিট কিন্তু পেতে পারে। এই জিনিসটি আমরা আরও ক্লিয়ারলি আরেকটা কেসে বুঝতে পারি। কেসটির নাম হলো শ্রীরাম সরদারমল দিওয়ানি ভার্সেস গৌরীশঙ্কর। এই কেসের মধ্যে বম্বে হাইকোর্ট বলেছে যে মাইনর ইজ ইনকম্পিটেন্ট টু কন্ট্রাক্ট অ্যান্ড দেয়ারফর এ কন্ট্রাক্ট অফ পার্টনারশিপ ক্যানট বি এন্টার্ড ইনটু এ মাইনর। খুব ক্লিয়ারলি কিন্তু বিভিন্ন মামলার মধ্যেই সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ক্লিয়ারলি বলে দিয়েছে যে যে কোনো চুক্তি মাইনরের সাথে করা যেতে পারে না। সো এটা পার্টনারশিপের ক্ষেত্রেও এটা সেম রুলটাই অ্যাপ্লাই করছে। এখন আমরা কম্পিটেন্সের কথা যখন বলছি তখন মাইনরের সাথে আরেকটি বিষয় কিন্তু সেকশন 11-এর মধ্যে বলা হচ্ছে, যেটাকে আনসাউন্ড মাইন্ডেড, বা যদি কোনো মানুষ যে অস্থির মনের বা যার মানসিক অবস্থা মেডিকেলি ফিট নয় সেই রকম ব্যক্তিও কিন্তু কন্ট্রাক্ট বা চুক্তি করতে এলিজিবল নয়। এখন এটার জন্য আমরা একটা কেস ডিসকাস করতে পারি। কেসটির নাম হলো কানাইয়া লাল ভার্সেস হরি সিং লক্ষ্মণ সিং বঞ্জারি। কেসটি হলো 1944-এর মামলা। এই কেসের মধ্যে ক্লিয়ারলি কোর্ট বলে দিয়েছে যে মিয়ার আনসাউন্ডনেস অফ মাইন্ড ইজ নট আনসাউন্ডনেস অফ মাইন্ড। মানে জাস্ট যে কোনো মানসিক অসুখ থেকে একটি ব্যক্তি যদি সাফার করছে সেটা কিন্তু ওর ইনএলিজিবিলিটি করে দেবে না। Mental disability which arises from any cause deprives a person not only of fully understanding the transaction but also awareness that he does not understand it. তো আমরা বলতে পারি যে যখন অ্যাওয়ারনেসটা থাকার ক্যাপাসিটি থাকবে না কোনো মানুষের, মানে মেন্টাল আনসাউন্ডনেস এই লেভেলের যে সে কোনো ক্যাপাসিটি নেই তার কোনো কিছু বোঝার, তখনই আমরা বলতে পারি যে আনসাউন্ডনেসটা এইভাবে ওকে ইনকম্পিটেন্ট করে দেবে। মানে আমি যে আগের উদাহরণটা দিলাম যে যে কোনো ব্যক্তির যদি এপিলেপসি বা মির্গির কোনো অসুখ থাকে, যখন তার মির্গির অসুখটা থাকবে তখন সে কনসেন্ট বা চুক্তি করতে পারে না, কিন্তু অন্য সময় সে কিন্তু চুক্তি করতে পারবে যেহেতু তার অসুখ বা তার যে মানসিক অসুস্থতা সেটা একটা লিমিটেড। কিন্তু এই সেম জিনিসটা আমরা অন্য কোনো ব্যক্তির জন্য যে অটিস্টিক 100% অটিজম আছে বা যে কোনো ব্যক্তি সে যে তার ডিসিশন বা তার ডিসিশনের ইম্প্যাক্টটা বুঝতে পারবে না, তার জন্য কিন্তু আমরা এটা বলতে পারি না। আমরা প্রেজেন্টেশন শেষের দিকে চলে এসেছি। একটা জিনিস ডিসকাস না করে পারছি না, যেটা হলো এগ্রিমেন্ট উইথ এ স্ট্রেঞ্জার। এটা আমাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে এগ্রিমেন্ট কি শুধু যারা চিনেও পরিচিত তাদের সাথে হতে পারে না, স্ট্রেঞ্জার কোনো কাউ কন্ট্রাক্ট বা চুক্তিতে ঢুকতে পারে। এখানে আমাদের একটা ক্লিয়ার রুল আছে, বলছে যে অনলি দ্য পার্টিস টু দ্য কন্ট্রাক্ট ক্যান সু অ্যান্ড ক্যান বি সুড। দিস রুল ইজ নোন অ্যাজ ডক্ট্রিন অফ প্রিভিটি। মানে রিলেশনশিপটা এমন থাকতে হবে যে ওরা দুজনকেই মানে বিবেচনাটা এমন হয়েছে যে একজন আরেকজনকে পরপর্যায়তে কোনো কিছু দিচ্ছেন বা ইন রিটার্ন অফ সামথিং সামওয়ান ইজ গিভিং সামথিং এলস, তখনই চুক্তি সম্ভব। বাট এইটার জন্য কিছু ব্যতিক্রম দিয়ে আছে, কিছু ব্যতিক্রম বা কিছু এক্সেপশন সিচুয়েশন আছে যেখানে আমরা বলতে পারি যে কন্ট্রাক্ট বা চুক্তিটা স্ট্রেঞ্জারের সাথে হচ্ছে বাট স্টিল ভ্যালিড হবে। যেমন যদি কোনো বেসরকারি সংস্থা বা ট্রাস্ট যদি থাকে, কারণ ট্রাস্টের সাথে যদি আপনি কোনো ডিলিংস করেন সে সাথে আপনি ডাইরেক্টলি চুক্তিতে যাচ্ছেন না, কিন্তু দিস ইজ ওয়ান অফ দ্য এক্সেপশন সিচুয়েশন যে ট্রাস্ট আপনার এগেনস্টে মামলাও করতে পারে। দ্বিতীয়ত, যদি পারিবারিক কোনো বিষয়ে চুক্তি হয়,
যেমন আপনার জয়েন্ট ফ্যামিলি নিয়ে কোনো যদি বিষয় হয় তখন প্রত্যেকটা মানুষই ইকুয়ালি ওটাতে জড়িত। তো পার্টিশন বা ফ্যামিলি ডিসপিউটের মধ্যে দেখা যায় যে যেহেতু যেই ডিসিশনটা সবাইকে ইম্প্যাক্ট করবে তার জন্য যে কোনো ব্যক্তি সেটা করতে পারে, এটি একটি এক্সেপশন হয়ে গেল। তো দ্য স্ট্রেঞ্জার ক্যান অলসো ফাইল এ স্যুট। নেক্সট, এগ্রিমেন্ট উইচ ইজ গিভেন ইন ফর্ম অফ অ্যাসাইনমেন্ট। আজকে যদি কেউ, আমি যদি কোনো একটা কাজ নিজের কাজটা আরও অন্য কাউকে লিজে দিয়ে দিই, সাবলিজ করে দিই, তখন সেই ব্যক্তিটা কিন্তু ডিরেক্টলি ইনভলভ না, কিন্তু তখন আমরা বলতে পারি দিস ইজ অ্যান এক্সেপশন অফ এগ্রিমেন্ট উইথ দ্য স্ট্রেঞ্জার। লাস্ট হলো গিয়ে যদি যে কোনো জমি রিলেটেড যদি কোনো মামলা হয়, ঠিক আছে, আর তার জন্য যদি রানিং কন্ট্রাক্ট করা হয়, তখন আমরা বলতে পারি এটা এজেন্টের মাধ্যমে করা যেতে পারে। যদি এজেন্ট থাকে তখন আমরা বলতে পারি যে দিস ইজ exception to the general rule that stranger can also enter into a contract. তো আমরা এই ডিসকাশন বা পুরো প্রেজেন্টেশনের মধ্যে কি বুঝলাম যে কম্পিটেন্সি অফ দ্য পার্টি টু এন্টার ইন্টু কন্ট্রাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটি ব্যক্তি যদি মানসিকভাবে বা যদি বয়স প্রমাণ যদি ওর না হয়, লিগেলি ইফ হি ইজ ডিসেবলড, যদি তার এজ ওকে অ্যালাউ করে না, তখন কিন্তু সেই চুক্তির কোনো ভ্যালিডিটি বা বৈধতা থাকবে না। আইনি বৈধতার জন্য বয়স বা সাউন্ডনেস অফ মাইন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আশা করি আমি এই প্রেজেন্টেশনের মধ্যে বুঝাতে পেরেছি যে মাইনর বা আনসাউন্ড মাইন্ডের যদি কোনো ব্যক্তি কন্ট্রাক্ট বা চুক্তিতে ঢুকে যায় তখন তার ইম্প্যাক্টটা কী হয়। থ্যাংক ইউ। Hello, I am A.K. Sharma and I teach sociology in IIT Kanpur. I am going to discuss a question which is frequently posed to sociologists, and that is what is the role of sociology in policy making. Now, so far in our country and also in the world, in World Bank, in UN organizations, in Population Council, planning is seen as something for which economists are particularly trained, and very few sociologists were found in planning process. Planning was given to statisticians and to economists. But now gradually planners and states are realizing that sociologists have a very important contribution to make to planning process. What can sociologists do to planning? Sociologists can pose problems. Sociology can identify which problems of society need priority or greater intervention. Like Indian society may be suffering from thousands of problems, but since solution of problem requires expenditure of resources in terms of time, money and manpower, all the problems cannot be solved, or we cannot focus on all the problems. Do you know that our national health plan focuses only on 15% of the diseases from which people in India die? It is not possible to cover all 100% diseases in the program. Program means resources. So, sociologists can help us by conducting surveys, by talking to people, by doing field work, that from people's perspective which problems need to be given greater attention. Then sociologists can also help the planners in understanding various dimensions of the problem. Suppose you are trying to solve the problem of why in India maternal mortality rate is high. We know that maternal mortality rate means rate of deaths
among women associated with childbirth is particularly high. Sociologists tell them that this problem is not going to be solved simply through health intervention. We have to look at things in entirety or totality or what we call holistically, and we have to understand that India has a patriarchal system in which in rural areas particularly value of life of a woman is very little. This is one meaning of patriarchy. So, if you do not care about your women, you will not take them to health center also. There is a problem of transportation, there is a problem of ignorance. People do not know the danger signs, people do not go to ASHAs, people do not go for ANC, people do not understand the danger signs. There are several danger signs which everybody should be able to know if a woman in the family becomes pregnant. Sociologists tell that apart from health interventions, you require other interventions also, education, empowerment, power of women in decision making, nutrition, control of stress. The sociologists can tell the planners all these. And one important role that sociologists can play in planning process is by involving in monitoring and evaluation of development programs. From time to time government launches various programs for the benefit of people, like you all have heard about MNREGA, Mahatma Gandhi National Rural Employment Scheme or Act, MNREGA, A for Act, S scheme, or other welfare programs. We sociologists can conduct studies and tell to what extent goals of these programs have been attained and what are the bottlenecks or what needs to be done in the future to improve the effectiveness and efficiency. Effectiveness means reach, efficiency means cost benefit ratio, how to improve effectiveness and efficiency of the program. And are there some specific groups where some specific intervention is to be launched to make these programs successful. Something which can work in Delhi may not work in remote tribal areas of Chhattisgarh. So, sociologists help the planners in evolving area specific approach to implementation of their development programs. These days an interesting branch of sociology called reflexive sociology can also help the planners in understanding if the methods that they are using to solve the existing problems, they are themselves going to create new kinds of problems in the future. Reflexive sociology is about understanding the ill consequences of interventions launched by the government or NGOs or by civil society in the interest of society. You know, something which we do for improvement or in the interest of society can also create problems. Bureaucracy, for example, created the problem of red tapeism, and health programs led to population crisis, urbanization led to alienation, and development produced the environmental problem. So, reflexive sociology can help you in anticipating if your solutions are going to create new problems and how to deal with them. Thank you. Hi, my name is Gillette Sam and I teach sociology at IIT Kanpur. One of the things you must have noticed if you read or if you talk to people around you is that they often refer to something called globalization, or they often say we live in a global world. What does this mean? Today I will tell you about how to think about globalization or interpret the word global in a sociological manner.
When sociologists refer to globalization, they refer to three things. The first is that that it involves transplanetary processes, which means that something is going on across multiple borders, right? The second is that it involves heightened liquidity and interconnected flows. Now, by liquidity, and this is a term that was coined by the sociologist Zygmunt Bauman, we refer to the increasing interconnectedness of things across the globe, but we also refer to increasing instability across the world, which means that potentially something that is occurring many kilometers away from you actually influences the place that you live in. So, if there is a natural disaster happening in one part of the world, maybe that causes people to migrate from that area and they come and settle where you stay. So, that is what we mean by liquidity. And of course, when we are talking about liquidity, we are talking about things that are really moving from one place to the other. Now, the third aspect, and this is something that you may not conventionally come across in the way people use globalization, is that of structures. So, let's take an example. Supposing I, as an Indian citizen, wish to visit a foreign country. Let's say I want to go to South Africa. Can I just pick up my bags and hop on the next plane and go to South Africa? Any logical person is going to say, no, wait, you need to have documents such as your passport or visa. Now, this passport or this visa is a representation of the larger structure that governs how people move across borders. So, we have things like border control, national security agencies that consider what kind of people are going to move from one place to the other, correct? So, when we think about globalization, an average person typically tends to think about things moving or people moving from place to place. As sociologists, we also consider that there are structures that facilitate or direct this movement across multiple borders.